সবাইকে স্বাগতম। নটরডেম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মাহমুদ হাসান, প্রভাষক জীববিজ্ঞান, নটরডেম কলেজ, ময়মনসিংহ। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পড়ব মশকির দেহে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র। অর্থাৎ আমাদের গায়ে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র যেমন সে সম্পন্ন করে, ঠিক তেমনি মশকির গায়ে, এনোফিলিস মশকির গায়েও সে তার জীবনচক্র সম্পন্ন করে। আর এই জীবনচক্রটা কিভাবে সম্পন্ন করে, আমাদের আজকে আলোচনাটা এটাই হবে যে সে কিভাবে মশকির গায়ে সে কিভাবে তার সংখ্যা বৃদ্ধি করে, সে তার বংশ বৃদ্ধি করে। আমরা মশকির দেহে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র, এখানে বোর্ডে খেয়াল করো, আমি এখানে মোটামুটি একটা চিত্র আঁকা রাখছি, অর্ধেকটা আঁকা রাখছি। তো আমি চিত্রটা কমপ্লিট করব এবং সেই সাথে আলোচনা করব সে কিভাবে সে তার সংখ্যা বৃদ্ধি করে। মশকির দেহে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র আমরা দুইটা শিরোনামে আলোচনা করতে পারি। এই দুইটা শিরোনামের প্রথম যে ভাগটা, এটাকে আমরা বলতে পারি গ্যামেটোগনি। গ্যামেটোগনি। আর যদি আমরা এটাকে বাংলায় বলি, বাংলায় আমরা এভাবে বলতে পারি যৌন জীবন চক্র। যৌন জীবন চক্র অর্থাৎ এই চক্রের মধ্যে যৌন জনন ক্রিয়া সম্পন্ন করে, এই জন্য এটাকে আমরা বলতেছি গ্যামেটোগনি বা যৌন জীবন চক্র। তোমাদের মনে আছে নিশ্চয়, আমি বলছিলাম প্রথম যে মশকি হইতেছে মুখ্য পোষক, কারণ এই পোষকের গায়ে সে তার যৌন জীবনচক্র সম্পন্ন করে। আর এই যৌন জীবনচক্র সম্পন্ন করার এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি গ্যামেটোগনি। ঠিক তেমনি এই গ্যামেটোগনির সাথে অর্থাৎ যৌন জীবনচক্রের সাথে সে তার অযৌন জীবনচক্র সম্পন্ন করে, এটাকে আমরা বলবো স্পোরোগনি। স্পোরোগনি, এটাকে আমরা বলবো অযৌন জীবনচক্র। তাহলে মশকির গায়ে অর্থাৎ এনোফিলিস মশকির গায়ে সে যে জীবনচক্র সম্পন্ন করে ম্যালেরিয়া পরজীবী বা প্লাজমোডিয়াম, এইটা আলোচনার জন্য আমরা এই দুইটা শিরোনামে অর্থাৎ গ্যামেটোগনি আর স্পোরোগনি, এই দুইটা শিরোনামে আজকে আমরা আলোচনা করব এবং দেখব যে সে কিভাবে সে তার সংখ্যা বৃদ্ধি করতেছে। তো আমরা প্রথম যে আলোচনাটা দেখব এটা হইতেছে যৌন জীবনচক্র বা গ্যামেটোগনি। এটা কিভাবে শুরু হয়? তো এই গ্যামেটোগনিটা আমরা আলোচনার সুবিধার্থে আমরা এখানে কয়েকটা ভাগে ভাগ করে নিব, কয়েকটা স্টেপে কয়েকটা অংশে ভাগ করে নিব। তাহলে দেখবো তোমাদের আলোচনাটা বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষায় যদি আসে এটা, হ্যাঁ, উদ্দীপক পড়ে যদি তোমরা বুঝতে পারো যে তার যৌন জীবনচক্র আসছে অথবা মশকির দেহে সে কিভাবে সংখ্যা বৃদ্ধি করে যৌন চক্রের মাধ্যমে, তখন তোমরা এই গ্যামেটোগনি পর্যায়টা আলোচনা করবা এইভাবে স্টেপ আকারে। তাহলে আমরা প্রথম যে স্টেপটা বলবো, এই স্টেপটাকে বলা হবে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া বা স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস, যে কোনো প্রাণীতেই শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলি? স্পারমাটোজেনেসিস। সাধারণত শুক্রাশয়ে শুক্রাণু সৃষ্টি হয়, কিন্তু ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে আমরা দেখব এখানে মশকির পেটের ভিতরে, মশকির ক্রপের ভিতরে, হ্যাঁ, তার যে পাকস্থলী এটাকে আমরা ক্রপ বলি, আর এখানে শুক্রাণু সৃষ্টি হয়। আর এই শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলতেছি স্পারমাটোজেনেসিস। খেয়াল করো, একটা মশকি যখন আমাদের দংশন করে, এই মশকি দংশন করার সাথে সাথে আমরা দেখতেছি দুইটা ছোট ছোট পরজীবীর দুইটা ছোট ছোট এককুশী দশা মশকির গায়ে প্রবেশ করে। অর্থাৎ আমাদেরকে ধ্বংসনের মাধ্যমে দুইটা এককুশী দশা মশকির গায়ে চলে যায়, মশকির গায়ের ভিতরে অর্থাৎ তার ক্রপের ভিতরে চলে যায়। আর এই দশাগুলাকে আমরা বলতেছি কি? গ্যামেটোসাইট। এটা তৈরি হচ্ছিল কিন্তু আমাদের আরবিসিতে, লোহিত রক্তকণিকায়, এবং এটা রক্ত রসের মধ্যেই ঘুরে বেড়ায়। 7 দিন পর্যন্ত তারা জীবিত থাকতে পারে। এই 7 দিনের মধ্যে যদি কোনো মশকি আমাদের এসে ধ্বংসন করে, এনোফিলিস মশকি, তাহলে আমরা দেখব এই গ্যামেটোসাইটগুলা তখন মশকের গায়ে চলে যায়। আর এই মশকের গায়ে যাওয়ার মাধ্যমে সে তৈরি করে তার স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া। অর্থাৎ এখানে আমরা দেখব যে দুইটা গ্যামেটোসাইটের মধ্যে প্রথম আমরা দেখতেছি যে আকারে যে ছোট, তাকে আমরা বলতেছি মাইক্রো গ্যামেটোসাইট। তাহলে কে তৈরি করবে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া? মাইক্রো গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট, দেখো এখানে আমরা দুইটা গ্যামেটোসাইট দেখতেছি যারা জননকোষ সৃষ্টি করবে। একটা হচ্ছে আকারে ছোট কিন্তু তার নিউক্লিয়াসটা বড়, তাকে আমরা বলতেছি মাইক্রো গ্যামেটোসাইট।
এবং উপরেরটা খেয়াল করো, এটা আকারে বড় ছিল কিন্তু তার নিউক্লিয়াসটা ছোট, তাকে আমরা বলতেছি মাইক্রোগ্যামেটোসাইট। ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে কিন্তু ডিম্বাণু সৃষ্টি হবে, কিন্তু যেটা আকারে ছোট ছিল মাইক্রোগ্যামেটোসাইট, এখান থেকে মূলত কিন্তু শুক্রাণু সৃষ্টি হবে। দেখি কিভাবে শুক্রাণু সৃষ্টি হয়। প্রথমে খেয়াল করো, আমরা দেখতেছি নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 5 থেকে 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় পরিণত হয়। এখানে খেয়াল করো চিত্রের মধ্যে প্রথম যে তার ভিতরে নিউক্লিয়াসটা ছিল, এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 5 থেকে 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি করে মশকির ক্রপের ভিতরে। তারপরে আমরা দেখতেছি নিউক্লিয়াসটা কি হয়েছে, নিউক্লিয়াসটা আরো পরিধির দিকে চলে গেছে এবং আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি হয়েছে। এই আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো এক্স ফ্লাজেলেশন। মনে রাখবা ধাপটা বা এই দশাটা এক্স ফ্লাজেলেশন, একটা বিশেষ প্রক্রিয়া যার মধ্যে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে, দেখো এখানে খেয়াল করো, নিউক্লিয়াসগুলো পরিধির দিকে চলে গেছে এবং আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি হয়েছে, ছোট ছোট অভিক্ষেপ সৃষ্টি হয়েছে, একদিক দিয়ে বাইরে গেছে, চারপাশে দেখো এখানে বর্ধিত অংশ সৃষ্টি হয়েছে। এইভাবে এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়ায় নিউক্লিয়াসগুলো পরিধির দিকে যেতে থাকে। তারপরে আমরা দেখতেছি কি হয়েছে, এখানে পরবর্তী পর্যায়ে আমরা দেখতেছি এখানে কোষগুলো কেমন মাকু আকৃতির দশায়, সর্বশেষে কি বলা যাবে, সর্বশেষে মাকু আকৃতির, এই মাকু আকৃতির যে দশায় পরিণত হয়, এই মাকু আকৃতির এই দশাগুলাকে আমরা বলবো স্পার্ম বা শুক্রাণু। মাকু আকৃতির দশাগুলাকে আমরা কি বলতেছি এখানে, স্পার্ম বা শুক্রাণু। এখানে চিত্রে খেয়াল করো, কিছু কিছু শুক্রাণু আমরা দেখতেছি উপরের দিকে একত্রে লেগে আছে, আর কিছু কিছু শুক্রাণু আমরা দেখতেছি এখানে যে ক্রপের ভিতরে যে তরল থাকে, টিস্যু তরল থাকে, এই তরলের মধ্যে সে সাঁতরাইতে থাকে, আর এই শুক্রাণুগুলা ডিম্বাণুর কাছে যাওয়ার চেষ্টা করে। তাহলে আমরা দেখব সর্বশেষে কি বলছি, ক্রপের টিস্যু তরলে শুক্রাণু সাঁতরাতে থাকে, শুক্রাণু অবস্থান করে। তাহলে এইভাবে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলতেছি, স্পার্মাটোজেনেসিস, যা মশকির ক্রপের অভ্যন্তরে সংঘটিত হয়েছে। তো চলো দেখো এখানে কি হয়েছে। প্রথম আমরা বলছিলাম যে এখানে আকৃতি ছোট মাইক্রোগ্যামেটোসাইট, নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে, আঙ্গুলের মতো ফ্লাজেলা সৃষ্টি করছে এবং পরবর্তীতে শেষে মাকু আকৃতি দশায় পরিণত হয়েছে। তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রপের মধ্যে সাঁতরাইতে থাকে। এইভাবে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলবো স্পার্মাটোজেনেসিস। তাহলে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া কি তৈরি হইলো, শুক্রাণু। আমরা পরবর্তীতে আরেকটা স্টেপ দেখব, এটা হইতেছে উজেনেসিস। এটুকু মুছা নেই, আমরা পরবর্তী যে দশাটা দেখব এটার নাম হইতেছে এই গ্যামেটোগনির, এটা হচ্ছে উজেনেসিস। তোমরা দেখবা তোমাদের বইয়ের মধ্যে ঠিক একইভাবে স্টেপগুলো দেওয়া আছে। তো উজেনেসিসটা কার মধ্যে হবে, এখানে দেখো আকারে যেটা বড় ছিল, যাকে আমরা বলছিলাম ম্যাক্রোগ্যামেটোসাইট। এই ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে একটা পর্যায়ে কি তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে। এই ডিম্বাণু তৈরির, বানানটা ঠিক হয় নাই, এই ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে ডিম্বাণু সৃষ্টির এই প্রক্রিয়াকে আমরা বলবো উজেনেসিস। এখানে কি হয়েছে চিত্রে খেয়াল করো, এখানে তেমন কোনো ব্যাপক কোনো পরিবর্তন ঘটবে না। এখানে যে কোষটা আমরা দেখতেছি, এই কোষটা বিভাজিত হয়ে কি তৈরি করবে, ডিম্বাণু সৃষ্টি করবে। চিত্রে খেয়াল করো, এখানে আমরা দেখতেছি উপরের দিকে এক প্রান্ত সূচালো হয়ে যে গোলাকার কোষটা তৈরি করছে, তাকে আমরা বলতেছি ডিম্বাণু। সাথে দেখো কয়েকটা অকার্যকর ডিম্বাণু তৈরি হয়েছে। এই অকার্যকর ডিম্বাণুগুলাকে বলা হয় পোলার বডি। তো এই সাথে ডিম্বাণুর সাথে কিছু অকার্যকর ডিম্বাণু সৃষ্টি হবে, যাকে কি বলা হবে, পোলার বডি বলে। এমসিকিউ থাকতে পারে যে পোলার বডি কি, এটা হচ্ছে অকার্যকর ডিম্বাণু। এই ডিম্বাণুর দেখো এক প্রান্তে কি হয়েছে, একটা সূচালো অংশ আমরা দেখতেছি। এক প্রান্তে দেখো একটা সূচালো অংশ দেখতেছি, হ্যাঁ, আমরা এক্স দ্বারা মার্কিং করলাম। ওই এক্স চিহ্নিত অংশটাকে আমরা বলবো নিষেক কোণ বা নিষেক শঙ্কু। এক প্রান্তে আমরা দেখবো একটা সূচালো একটা প্রান্ত থাকবে। বিজ্ঞানীরা দেখছেন এই প্রান্তটা দুর্বল প্রকৃতির থাকে, আর ওই দুর্বল প্রকৃতির সূচালো প্রান্তটাকে বলা হয় নিষেক কোণ বা নিষেক শঙ্কু। আর এই দুর্বল প্রান্ত দিয়েই পরবর্তীতে শুক্রাণুটা ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে এবং এইভাবে নিষেক ক্রিয়া সম্পন্ন হয়।
যাই হোক, আমরা দেখতেছি উজেনেসিস প্রক্রিয়াতে এইভাবে কি তৈরি হচ্ছে, একটা কার্যকরী ডিম্বাণু সৃষ্টি হয়েছে। আমরা পরবর্তীতে গ্যামেটোগনির একদম শেষ ধাপটাকে আমরা কি বলবো, কি নামে শিরোনামে আমরা লিখবো, এটা হচ্ছে নিষেক ক্রিয়া। নিষেক ক্রিয়া। আর আমরা জানবো এইভাবে কি সৃষ্টি হয়, জাইগোট সৃষ্টি হয়। জাইগোট। নিষেকে তোমরা সংজ্ঞা জানো, পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের সফল মিলনকে বলা হয় নিষেক। তাহলে এখানে দেখো দুইটা কোষ কিন্তু একীভূত হইতেছে, ডিম্বাণু আর উপরের দিক দিয়ে এখানে শুক্রাণু প্রবেশ করছে। এই যে ক্রিয়াটা হইতেছে এটাকে আমরা কি বলবো, নিষেক বলবো। পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের সফল মিলনকে কি বলা হবে, নিষেক বলা হবে। এবং নিষেকটা কোন দিক দিয়ে হবে আমি আগেই বলছি, ওই যে নিষেক কোণ ছিল, নিষেক শঙ্কু ছিল, যে জায়গা দুর্বল প্রকৃতির ছিল, শুক্রাণু ওই অংশ দিয়া ডিম্বাণুর ভিতরে প্রবেশ করবে এবং নিষেক ক্রিয়া সম্পন্ন করবে। এবং নিষেকের ফলে আমরা দেখতেছি উপরের দিকে দেখো একটা গোলাকৃতির কোষ দেখতেছি, এই কোষটাকে আমরা বলবো জাইগোট। এই জাইগোট সৃষ্টির মাধ্যমে সে আবার ডিপ্লয়েড অবস্থা পুনর্প্রাপ্ত হয়। তাহলে এইভাবে নিষেক ক্রিয়া, দুইটা কোষ একই ভবনের মাধ্যমে ডিপ্লয়েড অবস্থা সৃষ্টির মাধ্যমে, এই জাইগোট সৃষ্টির মাধ্যমে সে তার এই গ্যামেটোগনি প্রক্রিয়া সম্পন্ন করে। তাহলে এই ছিল মশকির দেহে ম্যালেরিয়া পরজীবীর যৌন জীবন চক্র বা গ্যামেটোগনি। তো আশা করি বুঝতে পারছো, এইটা সম্পূর্ণ ক্রিয়াটাই সম্পন্ন হবে তার পাকস্থলীর ভিতরে বা ক্রপের ভিতরে, এবং খুব অল্প সময়ে দেখা যায় এই প্রক্রিয়া সম্পন্ন হতে এটা 4 থেকে 5 দিনের মতো সময় লাগে, এর মধ্যেই ঘটনাটা সম্পন্ন হয়। তাহলে এই ছিল মশকির দেহে যৌন জীবন চক্র। এবার আমরা দেখব মশকির দেহে ম্যালেরিয়া পরজীবীর অযৌন জীবন চক্র। তো এটুকু মুছে নেই, আমরা মশকির দেহে ম্যালেরিয়া পরজীবীর, আমরা আগেই বলছিলাম মশকির গায়ে যৌন অযৌন দুইটা ক্রিয়া সম্পন্ন হয়। আর এই অযৌন জীবন চক্রটাকে আমরা বলবো বি নাম্বারে, আমরা এটাকে বলবো স্পোরোগনি। স্পোরোগনি। তাহলে স্পোরোগনির সংজ্ঞা কি বলবো, ম্যালেরিয়া পরজীবী বা প্লাজমোডিয়ামের মশকির গায়ে অযৌন জীবন চক্র, এটাকে আমরা বলবো স্পোরোগনি। তাহলে আগেরটা ছিল যৌন জীবন চক্র, এটাকে আমরা বলবো অযৌন জীবন চক্র। এই দশাতে আমরা দেখব বিভিন্ন স্পোর সৃষ্টি হয়, গোলাকৃতির, মাকু আকৃতির, বিভিন্ন আকৃতির স্পোর সৃষ্টি হবে। এই জন্য বিজ্ঞানীরা এই দশাটার নাম করছেন স্পোরোগনি। চলো দেখি এটা কিভাবে হয়। এই স্পোরোগনির আমরা একদম শুরুতে আমরা দেখতেছি এখানে জাইগোটটা পরবর্তীতে সচল হয়ে কি তৈরি হয়েছে, একটা লম্বাটে একটা দশায় পরিণত হয়েছে, যাকে আমরা বলবো উকিনেট। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। এই স্পোরোগনির প্রথম দশাটা হচ্ছে উকিনেট। এটা কই হয়, এটা জাইগোট থেকে সৃষ্টি হয় এবং মশকির ক্রপের ভিতরে সৃষ্টি হয়। এই উকিনেটটা কেমন বলছে, এটা লম্বা সচল দশা, লম্বা ও সচল দশা। সে চলতে পারে, সে ক্রপের ভিতরে সে চলতে পারে, এবং একটা সময় সে ক্রপের প্রাচীরটাকে, এই যে আমরা বাইরের দিকে যে আমরা যে এখানে আমরা দেখতেছি একটা দ্বিস্তরী আবরণীযুক্ত একটা প্যারেনকাইমাল কোষের একটা প্রাচীর দেখতেছি, এই প্রাচীরটাকে সে বিদীর্ণ করে। কে করে, উকিনেট। সচল যা প্রাচীরটাকে বিদীর্ণ করে, কি বলছি, প্রাচীর বিদীর্ণ করে বাইরে চলে আসে, বাইরে চলে আসে। তো বাইরে যখন সে চলে আসে, আমরা দেখব বাইরে চলে আসার ফলে আমরা দেখব পরজীবীটা আবার ক্ষুদ্র গোলাকার দশায় পরিণত হয়। এই গোলাকার দশায় আমরা দেখব তার চারদিকে একটা আবরণী থাকে, আর এই আবরণী বিশিষ্ট এই দশাটাকে আমরা বলবো উসিস্ট। উসিস্ট, সিস্ট মানে তুমি জানো এটা হচ্ছে আবরণী। তো এখানে উকিনেটের থেকে পরবর্তীতে দশায় পরিণত হয়েছে, এই জন্য এই দশাটাকে আমরা কি বলতেছি, উসিস্ট। এটা কেমন, এটা হচ্ছে নিশ্চল, আবার এটা নিশ্চল এবং কেমন, এটা গোলাকার এবং আবরণী বদ্ধ একটা দশা, এটাকে আমরা বলতেছি উসিস্ট। পরবর্তীতে আমরা দেখব যে এই উসিস্টটা তার ভিতরে নিউক্লিয়াসটার বিভাজন হয়। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, মশকির পাকস্থলীকে আমরা কি বলছিলাম, ক্রপ বলছিলাম। এই ক্রপের ভিতরে তোমার বইয়ে দেখবে একটা ছবি দেওয়া আছে, একটা গোলাকার একটা থলির মতো ছবি দেওয়া আছে, ক্রপের ছবি। এই ছবির মধ্যে তুমি জানবা যে এখানে উসিস থাকতে পারে কতগুলা, 50 থেকে 500টি।
আমি আবার বলতেছি যে এখানে গোলাকার প্রাচীরবদ্ধ দশা, যাকে আমরা বলতেছিলাম উসিস্ট, এটা ক্রপের পুরা থলি জুড়ে চারপাশে থাকে, কিন্তু এগুলা কতগুলা থাকতে পারে? 50 থেকে 500টা উসিস্ট থাকতে পারে। এই উসিস্টের ভিতরে পরবর্তীতে কি হয়? এই উসিস্টের ভিতরে মিওসিস ঘটে। কি ঘটে? মিওসিস। তুমি জানো এই যে একটা নিচু শ্রেণীর জীব, এই জন্য তার মিওসিসটা কোথায় ঘটবে? নিষেকের পর জাইগোটে, অর্থাৎ এই উকিনেট উসিস্টের ভিতরে তার মিওসিস ঘটে। এই মিওসিসের ফলে আমরা দেখতেছি কি হয়েছে, এখানে 4 নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় পরিণত হয়েছে। যদিও আমরা এই দশাটাকে আমরা কোনো আলাদা করে কোনো নাম দিব না। তারপরে কি দেখব? তারপরে আমরা দেখব নিউক্লিয়াসটা আরো বিভাজিত হতে থাকবে, একদম বহু বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে নিউক্লিয়াসটা অসংখ্য দশায় পরিণত হয়, যে অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় পরিণত হয়। তারপরে আমরা দেখব প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়ে আবার ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার দশায় পরিণত হয়। তো পরজীবীর এই দশাটাকে আমরা স্পোর বলতে পারি। এই দশাগুলোকে আমরা কি বলতে পারি? স্পোর বলতে পারি। তাহলে উসিস্টের পরে আমরা ক্ষুদ্র গোলাকার এক নিউক্লিয়াস বিশিষ্ট দশাটাকে আমরা কি বলবো? স্পোর। পরবর্তীতে কি হবে? পরবর্তীতে আমরা দেখব এখানে কোষগুলা তো গোলাকৃতির ছিল, এই কোষগুলো আমরা দেখব পরবর্তীতে লম্বা মাকুর মতো রূপ দশায় পরিণত হয়, একটা মাকুর মতো দশায় পরিণত হয়। এই মাকুর মতো যে দশায় পরিণত হয়েছে, এই দশাগুলাকে আমরা বলবো স্পোরোজয়েট। এই নামটা আমরা আগেও শুনছি, কারণ আমরা যখন পড়ছিলাম যে যকৃৎ কোষে ম্যালেরিয়া পরজীবী যে দশাটা প্রবেশ করে, প্লাজমোডিয়ামে যে দশাটা প্রবেশ করে, একদম শুরুতে আমরা পড়ছিলাম যে যে কোষটা গিয়া যকৃৎ কোষে অ্যাটাক করে সেই কোষটাকে আমরা বলছিলাম স্পোরোজয়েট। তাহলে এখানে ছিল সেই স্পোরোজয়েট বা মাকু আকৃতির দশা। তাহলে স্পোরগুলা পরবর্তীতে কিসে পরিণত হয়? স্পোরোজয়েট। এই স্পোরোজয়েটটাই হইতেছে মশকির দেহে একদম সর্বশেষ দশা। এই স্পোরোজয়েটগুলা এক একটা থলিগুলাকে আমরা কি বলছিলাম? উসিস্ট বলছিলাম। এক একটা উসিস্টের ভিতরে স্পোরোজয়েট কতগুলা থাকতে পারে? বিজ্ঞানীরা দেখছেন প্রায় 10,000টি স্পোরোজয়েট থাকতে পারে। আগে বলছিলাম স্পোরোজয়েট কতগুলা থাকে, উসিস্ট কতগুলা থাকে, এখানে বলছিলাম যে 50 থেকে 500টা থাকে। প্রত্যেকটা উসিস্টের ভিতরে কি বলছি 10,000টা পর্যন্ত স্পোরোজয়েট থাকতে পারে। চিন্তা করো অবস্থা, ঢুকছিল মাত্র 2টা গ্যামেটোসাইট, ম্যাক্রোগ্যামেটোসাইট আর মাইক্রোগ্যামেটোসাইট, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখছি অনেক অনেক দশায় পরিণত হয়েছে, অনেক অনেক সংখ্যায় বৃদ্ধি করছে। এখানে শেষে আমরা দেখছি স্পোরোজয়েট কতগুলো হয়েছে? এক একটা উসিস্টের ভিতরে 10,000 হয়েছে। পরবর্তীতে তারা কি করে? পরবর্তীতে তারা আমরা দেখব সর্বশেষে এই উসিস্টের প্রাচীর ভেদ করিয়া, উসিস্টের প্রাচীরটাকে ছিদ্র করিয়া পরজীবীগুলা একদম মশকি লালা গ্রন্থিতে এসে অবস্থান করে। কোথায় এসে অবস্থান করবে? তার লালা গ্রন্থিতে। বিজ্ঞানীরা দেখছেন এই স্পোরোজয়েটগুলা লালা গ্রন্থিতে কতগুলা থাকে? 3,26,000। তোমার বইয়ে দেখো সংখ্যাটা দেয়া আছে, 3,26,000টি এই যে এরকম মাকু আকৃতির স্পোরোজয়েট দশায় পরিণত হয়। একটা মশকি যখন আমাদের ধ্বংসন করে, তখন এই 3,26,000-এর মাত্র 10% আমাদের কোষে এসে প্রবেশ করে। একবার একটা মশকি দংশনের সাথে এই যে এতগুলার মাত্র 10% আমাদের শরীরে এসে প্রবেশ করে। তাহলে এই সংখ্যাটা কিন্তু কম না, দেখো প্রায় 32,600টা এতগুলা পরজীবী আমাদের দেহে এসে প্রবেশ করে এবং পরবর্তীতে আমাদের দেহে সে তার জীবনচক্র শুরু করে। এখানে এতগুলো দরকার নাই, যদি একটা স্পোরোজয়েট সঠিকভাবে আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু ম্যালেরিয়া রোগ হতে পারে, কিন্তু তারপরে দেখো অনেক অনেক সংখ্যায় সে আমাদের দেহে এসে প্রবেশ করে। তো এইভাবে সে তার আমরা দেখছি ক্রপের প্রাচীরের মাধ্যমে ম্যালেরিয়া পরজীবী বা প্লাজমোডিয়াম সে তার কি করে? তার অযৌন জীবনচক্র সম্পন্ন করে। আর এই অযৌন জীবনচক্রের মধ্যে আমরা এই ধাপগুলা দেখলাম, উকিনেট, উসিস্ট, স্পোর, শেষে দেখলাম কি স্পোরোজয়েট। উসিস্টের ভিতরে 10,000টি পর্যন্ত স্পোরোজয়েট থাকতে পারে এবং লালা গ্রন্থিতে অনেক 3,26,000টি স্পোরোজয়েট থাকতে পারে। তাহলে এই ছিল তার মোটামুটি জীবনচক্র। আমরা এখানে 2টা জীবনচক্র দেখলাম, যৌন জীবনচক্র বা গ্যামেটোগনি এবং অযৌন জীবনচক্র বা স্পোরোগনি। তো আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমরা পরবর্তীতে প্রবলেম সলভের সময় আমরা এই জিনিসগুলো জানবো।
এবং তোমাদের প্রশ্নের উত্তরগুলো তখন দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।